পাঁচ ছেলের পরে যখন এক কন্যা জন্ম নিল, তখন মা বাবা অনেক আদর করে নাম রাখল নিরুপমা। এই এলাকায় এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তারই উদাহরণ। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলছে। তার বাবা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে বের করেছেন। উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক কমে এসেছে, কিন্তু বনেদি ঘর বটে। পরপক্ষ থেকে 10,000 পণ এবং বহুল দান সামগ্রী চেয়ে বসল। রামসুন্দর কিছু মাত্র বিবেচনা না করে তাহাতেই সম্মত হলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিছুতেই টাকার জোগাড় হয় না। বন্ধক দিয়ে, বিক্রি করে অনেক চেষ্টাতেও 1,000-6,7 বাকি রইল। এদিকে বিবাহের দিন কাছেই আসছে। অবশেষে বিয়ের দিন উপস্থিত হল। নিতান্তই অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিলেন, কিন্তু সময়কালে সে উপস্থিত হল না। বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বেঁধে গেল। রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে ধরে বললেন, বাবা বাবা শুভ কাজটা সম্পন্ন হয়ে যাক। আমি টাকা নিশ্চয়ই শোধ করে দেবো। টাকা হাতে না পেলে বর সহস্ত করা যাবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্নার রোল পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে। ভাবি শ্বশুর কুলের প্রতি তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে তা বলা যায় না। ইতিমধ্যে একটা সুবিধা হলো, বর হঠাৎ পিতৃদেবের অবাধ্য হয়ে উঠল। সে বাপকে বলে বসলো, কেনা বেচা দরদামের কথা তো আমি বুঝি না, বিয়ে করতে এসছি যখন বিয়ে করেই যাব। বাপ যাকে সামনে দেখতে পেল তাকেই বলল, দেখছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার। 2-1 প্রবীণ লোক ছিল, তারা বলল, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা তো একেবারেই নেই, তো কাজে কি আর করা যেতে পারে। বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর হতদম্য হয়ে বসে রইলেন। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দভাবেই সম্পন্ন হয়ে গেল। শ্বশুর বাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপ আর চোখের জল রাখতে পারলেন না। নিরু জিজ্ঞাসা করল, তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসবো। আমি তোমাকে নিয়ে আসবো। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। অন্তঃপুরের বাইরে একটা স্বতন্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা দেখতে পান, কোনোদিন বা দেখতেই পান না। কুটুম্ব গৃহে এমন করে অপমান তো আর সহ্য করা যায় না। রামসুন্দর স্থির করলেন, যেমন করেই হোক টাকাটা শোধ দিতেই হবে। কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি করেছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াবার জন্য সর্বদাই নানা রকম হীন কৌশল অবলম্বন করতে হচ্ছে। এদিকে শ্বশুর বাড়িতে উঠতে বসতে মেয়েকে খোঁটা খেতে হচ্ছে। বাপের বাড়ির নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে অশ্রু বিসর্জন তার নিত্যক্রিয়ার মধ্যেই দাঁড়িয়েছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না।
যদি কেউ বলে, আহা কি স্ত্রী, বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়। শাশুড়ি ঝংকার দিয়ে উঠে বলে, স্ত্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনই স্ত্রী। এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনো দয়াপরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়িকে বলেন, ওই ঢের হয়েছে, ওর বাপ যদি পুরা দাম দিত তো মেয়েও পুরা যত্ন পেত। সকলেই এমন ভাব দেখায় যেন বউয়ের এখানে কোনো অধিকারই নেই, ফাঁকি দিয়ে প্রবেশ করেছে। বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে। তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছেলেদের যে বাড়ি ছাড়া করতে বসেছেন সে কথা তাদের কাছে গোপন রাখলেন। স্থির করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়িই ভাড়া নিয়ে থাকবেন। এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর আগে এই কথা তার ছেলেরা জানতেও পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। সকলে এসে কেঁদে পড়ল। বিশেষত বড় 3টি ছেলে বিবাহিত এবং তাদের কারোর বা সন্তান আছে। তাদের আপত্তি রামসুন্দরকে বলল, বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে চলো। আচ্ছা মা। পাড়ার সব খবর পারলেন। হরেকৃষ্ণর বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে। তার আদ্যপান্ত বিবরণ বললেন। নবীন মাধব ও রাধা মাধব 2 ভাইয়ের তুলনা করে বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করলেন। শহরে একটা নতুন ব্যামো এসেছে, সে সম্বন্ধে অনেকেই আজগুবি আলোচনা করছেন। অবশেষে হুক্কাটি নামিয়ে রেখে কথায় কথায় বললেন, হ্যাঁ বেহাই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে মনে থাকে না। আর ভাই, বুড়ো হয়ে পড়েছি। এমনই এক দীর্ঘ ভূমিকা করে পাঁজরের 3খানা অস্থির মতো সেই 3খানা নোট যেন অতি সহজে অতি অবহেলায় বার করলেন। সবেমাত্র 3000 টাকার নোট দেখে রায়বাহাদুর অট্টহাস্য করে উঠলেন।
থাকবে ভাই, ওতে আমার আর কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করে মাত্র উল্লেখ না করে বললেন, না, সে এখন হচ্ছে না। এই বলে কর্মোপলক্ষে স্থানান্তরে চলে গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কাঁপা কাঁপা হাতে কয়েকটা নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ দিয়ে অসংকোচে কন্যার উপরে দাবি করতে পারবেন, ততদিন আর বেয়াই বাড়ি যাবেন না। বহুদিন গেল। নিরুপমা লোকের উপরে লোক পাঠায়, কিন্তু পাপের দেখা আর পায় না। অবশেষে অভিমান করে লোক পাঠানোও বন্ধ করে দিল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো, কিন্তু তবুও তিনি গেলেন না। আশ্বিন মাস আসলো। রামসুন্দর বললেন, এবছর পুজোর সময় মাকে ঘরে আনবই, না হলে আমি। খুব একটা শক্ত রকম শপথ করলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিন আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বেঁধে রামসুন্দর যাত্রার উদ্যোগ করলেন। 5 বছরের এক নাতি এসে বলল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন ধরে তার ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে, কিন্তু কিছুতেই তার মেটাবার উপায় হচ্ছে না। 6 বছরের এক নাতনি এসে বললেন, পূজার নিমন্ত্রণ যাওয়ার মতো তার একখানি ভালো কাপড়ও নেই। রামসুন্দর তা জানতেন এবং সেই সম্বন্ধে তামাক খেতে খেতে অনেক চিন্তাও করেছেন। রায় বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হবে, তখন তার বৌমাদের অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যেতে হবে। এ কথা ভেবে তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন, কিন্তু তাতে তার কপালের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয়নি। দৈনপীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তার বেয়াই বাড়িতে প্রবেশ করলেন। আজ তার সেই সংকোচ ভাব নেই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সজ্জল দৃষ্টিপাত দূর হয়ে গিয়েছে, যেন নিজের গৃহেই প্রবেশ করলেন। শুনলেন, রায়বাহাদুর ঘর জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার 2 ছেলে সঙ্গে নিয়ে হঠাৎ ঘরে প্রবেশ করলেন। পিতাকে বললেন, বাবা, আমাদের তবে এবার পথে বাসালে। রামসুন্দর হঠাৎ অগ্নিমূর্তি হয়ে বললেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা সত্য পালন করতে দিবি না? রামসুন্দর বাড়ি বিক্রয় করে বসে আছেন। ছেলেরা যাতে কিছু জানতে না পারে তাহার অনেক ব্যবস্থা করেছিলেন, কিন্তু তবু তারা জেনেছে দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন। তাহার নাতি তাহার 2 হাঁটু সবলে জড়িয়া ধরে মুখ তুলে বললেন, দাদু, আমাকে গাড়ি কিনে দিলে না?
নতশির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে বলল, পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? আমার দাম না বাবা, এই টাকা তুমি আমাকে অপমান করো না বাবা। এই টাকা নীরুর শাশুড়িকেই খবর দিল। শুনে তার আর আক্রোশের সীমা রইল না। নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে তার স্বামী বিয়ের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তর হয়ে চলে গিয়েছে এবং পাছে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয়, এর জন্য বাপের বাড়ির আত্মীয়দের সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। এই সময় নীরুর একটা গুরুতর পীড়া হলো, কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি অত্যন্ত অবহেলা করত। কার্তিক মাসের হিমের সময় সারা রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় জামা নেই, আহারের নিয়মও নেই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত, তখন যে তাদের একবার মুখ খুলে স্মরণ করে দেওয়া, তাহাও সে করত না। সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তাগৃহিণীদের অনুগ্রহের ওপর নির্ভর করে বাস করছে, এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হয়েছিল। কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না। যদি খাবারের প্রতি বধূর অবহেলা দেখতেন, তবে শাশুড়ি বলতেন, নবাবের বাড়ির মেয়ে কি না, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলতেন, দেখো না একবার, দেখো ছিঁড়ি হচ্ছে, দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হয়ে উঠিল, তখন শাশুড়ি বললেন, ওর সমস্ত রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময়
তার মেয়ের যে কিরূপ সমারোহে মৃত্যু হয়েছে সকলেই তা বহুল বর্ণনা করল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসলো। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাও। বাবা, তোমার জন্যে আর একটি মেয়ের সম্বন্ধ করেছি, অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে চলে আসবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। নমস্কার। এতক্ষণ শুনছিলেন গল্পলজি আয়োজিত বিশ্বসেরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে রচিত গল্প দেনা পাওনা। আমাদের আজকের পরিবেশিত গল্প বিশ্ব সাহিত্যে বিশেষ স্থানাধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই হৃদয়স্পর্শী বেদনাবোধের গল্প আসলে তৎকালীন সময়ের একটি প্রতিচ্ছবি, যা গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। গল্পটি শুধুমাত্র যে কোনো পিতা তার কন্যার প্রতি দায়বদ্ধতাকে নির্দেশ করে না, বরং তৎসমাজে নারী মর্যাদাকে শেষ প্রান্তের শতকরা কত ভাগে গিয়ে ঠেকে তাও টের পাওয়া যায়। গল্পে বিশেষভাবে নির্দেশ করা হয়েছে তখনকার দিনে দেনা পাওনার বিষয়টাকে, যে বিনিময় প্রথার মাধ্যমে কন্যাকে সোজা কথায় বিক্রি করা হতো সেই দিকটাকে। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়। ততক্ষণে অপেক্ষায় থাকুন, ধৈর্য ধরুন আর গল্পলজির সাথে থেকে নতুন নতুন গল্প শুনতে থাকুন। নমস্কার।